আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে ওয়েলকাম করছি অন বিহাফ অফ ইওর ক্যারিয়ার কোচ বিডি। আজকে আমি আলোচনা করব একটা সিভি রিজেক্টেড হওয়ার সব থেকে বড় 5টি কারণ। মূলত এই 5টি কারণেই আপনার সিভি রিজেক্টেড হয়, আপনি কোনো ধরনের জব ইন্টারভিউ কল পান না। অসংখ্য জব আবেদন করার পরেও আপনার হয়তো স্কিল সেট রয়েছে, আপনার হয়তো রেজাল্ট অনেক ভালো, আপনার হয়তো এডুকেশন কোয়ালিফিকেশন অনেক ভালো, আপনি হয়তো ভালো প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছেন বা আপনার ভালো জব এক্সপিরিয়েন্সও অলরেডি রয়েছে, বাট স্টিল নাও আপনি জব ইন্টারভিউ কল পাচ্ছেন না। তাহলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখুন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন 5টি কারণে মূলত আপনার সিভি রিজেক্টেড হয় শর্টলিস্টেড হওয়া থেকে। ওকে, 1 নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আপনার সিভিতে আপনি যে পিকচারটি অ্যাটাচ করেছেন সেটি। এই পিকচারের কারণে মোটামুটি 60%-এরও উপরে সিভি রিজেক্টেড হয়ে যায় শুরুতেই। অ্যাট দ্য ভেরি বিগিনিং আপনার সিভি রিজেক্টেড হয়ে যায় আপনার ছবির কারণে। কি কারণে জানেন? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমাকে আপনারা বিভিন্ন সময় যখন সিভি পাঠান একটা জব খুঁজে দেওয়ার জন্য, এগুলোকে যদি আমি সামনে নিয়ে আসি আমার মেইল খুলে, তাহলে আপনারা একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন। আপনাদের সিভিতে যে সমস্ত ছবি আপনারা অ্যাটাচ করেন, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আপনি একেবারেই কোনো রকম সময় নেননি, একেবারেই সময় ইনভেস্ট করেননি জব অ্যাপ্লিকেশন করার জন্য বা সিভিটি লেখার জন্য বা সিভিতে একটা ছবি অ্যাটাচ করার জন্য। আপনি কি মনে করেন এরকম অ্যাব্রো থ্যাব্রো ওয়েতে এরকম যেন তেন করে আপনি যদি আমাকে সিভি পাঠান বা আপনি কোনো জবে অ্যাপ্লাই করার সময় সিভি পাঠান, তাহলে আপনার জব হবে? কখনোই হবে না। জব হওয়া তো দূরের কথা, আপনি জবের জন্য শর্টলিস্টেডই হবেন না, আপনি জব ইন্টারভিউ কলই পাবেন না। দিস ইজ ট্রু। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি কোনো বাগানে বসে আছেন, সেই বাগানের ছবিটা যদি আপনার সিভিতে অ্যাটাচ করেন, সেক্ষেত্রে কি আপনার মনে হয় কোনো ইন্টারভিউয়ার আপনাকে জব ইন্টারভিউর জন্য কল করবে? আবার অনেক ক্ষেত্রে আপনি কোনো শপিং মলে বসে আছেন, কোথাও ঘুরতে গিয়েছেন, সেখানকার একটা ছবি কেটে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেই ওই ছবিটিকে পাসপোর্ট বানিয়ে আপনার সিভিতে অ্যাটাচ করেন, সেক্ষেত্রে কি আপনার মনে হয় কোনো প্রাইভেট এমপ্লয়ার আপনাকে জব দেবে? কখনোই দেবে না। এক্ষুনি আপনি একটা প্রফেশনাল ছবি রেডি করুন, খুব মার্জিতভাবে মার্জিত পোশাক পরিচ্ছদ পরে সুন্দর করে একটা ছবি তুলুন, একটা পাসপোর্ট সাইজের ছবি তুলুন এবং সেটিকে চমৎকার করে অ্যাটাচ করে দিন আপনার সিভির সাথে। একটা সিভি একজন ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম মেম্বার গো থ্রু করবে কিনা পুরোটা অনেকটাই ডিপেন্ড করে আপনার ছবির উপর। আপনার ছবিটা যদি মার্জিত হয়, আপনার ছবিটা যদি প্রফেশনাল হয়, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা আপনি গ্রাব করতে পারছেন এবং আস্তে আস্তে কিন্তু সিভির নিচের দিকে যাওয়া শুরু করবে যে কোনো ধরনের রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন টিম মেম্বার। 2 নম্বর যে বড় কারণটি রয়েছে আপনার সিভি রিজেক্টেড হওয়ার, সেটি হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে 2 ধরনের কেস হয়। মূলত কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি কি কি ব্যবহার করতে পারেন? আপনি একটা ইমেল ব্যবহার করেন এবং আপনি আপনার একটা ফোন নাম্বার ব্যবহার করেন, তাই তো? অনেক ক্যান্ডিডেট তাদের মেইল আইডি 1 মাসের মধ্যে একবারও ওপেন করে কিনা সন্দেহ আছে। আপনি যে একটা জব অ্যাপ্লিকেশন করছেন, জব অ্যাপ্লিকেশনটা করার পরে আপনার মেইলটাকে যদি আপনি রেগুলার চেক না করেন, তাহলে কখন আপনাকে জব ইন্টারভিউর জন্য কল করা হলো বা কখন আপনার জব ইন্টারভিউ হবে, এই ইনফরমেশনগুলো কিভাবে শেয়ার করবে? প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু মেইল, মেসেজ, ফোন কল 3টাই একসঙ্গে করে না। কোনো অর্গানাইজেশন শুধুমাত্র মেইল করে, কোনো অর্গানাইজেশন শুধুমাত্র এসএমএস দেয়, কোনো অর্গানাইজেশন শুধুমাত্র ফোন করে, কোনো অর্গানাইজেশন 3টাই করে। আবার কোনো অর্গানাইজেশন ফোন করে আগে জানার চেষ্টা করে যে আপনি অ্যাভেলেবল কিনা। ওকে, এই তো গেল ইমেইলের অবস্থা। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটি যেন অবশ্যই অ্যাক্টিভ ফোন নাম্বার হয়। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে আমি শেয়ার করছি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্যান্ডিডেটদেরকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, ফোন ধরে না। আবার অনেক সময় তাদের ফোন নাম্বার বন্ধ থাকে। আপনি একটা জব অ্যাপ্লিকেশন করেছেন, আপনার যদি ফোন নাম্বারটা বন্ধ থাকে বা আপনি যদি ফোনটা রিসিভ করতে না পারেন রাইট টাইমে, সেক্ষেত্রে তো একজন ইন্টারভিউয়ার অনায়াসে বুঝে যাবে যে আপনি জবের ব্যাপারে অতটা সিরিয়াস নন। একটা জিনিস মাথায় রাখবেন,
যখন একজন ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম মেম্বার আপনাকে জব ইন্টারভিউয়ের জন্য ফোন করছে বা আপনাকে শর্টলিস্টেড করার জন্য ফোন করতেছে, আপনাকে ফোন করার সঙ্গে সঙ্গে যদি আপনি রেসপন্স করেন, তখন কিন্তু সে আপনার বিষয়ে পজিটিভ জিনিসগুলোকে নোট নেওয়া শুরু করবে এবং সেগুলি কিন্তু আপনার সিভিতে লেখা থাকবে, যেটা কিনা পরবর্তীতে আপনি জব ইন্টারভিউ ফেস করার সময় এগুলো আপনার পজিটিভ এবং প্লাস পয়েন্ট হিসেবে দেখা দিতে পারে। সো আপনি যখনই কোনো জব অ্যাপ্লিকেশন করছেন তখনই এই দুটো জিনিসকে কারেক্ট ওয়েতে একদম অ্যাক্টিভ জিনিসগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এবং একটি অ্যাক্টিভ ফোন নাম্বার, যেটাতে রেগুলার আপনি অ্যাক্টিভ থাকেন এবং আপনাকে নক করার সঙ্গে সঙ্গে আপনি রেসপন্স করতে পারেন। এই জিনিসটি মাথায় রাখবেন, এই মিস্টেকটি কখনোই করবেন না। কখনোই ডিঅ্যাক্টিভ ফোন নাম্বার ব্যবহার করবেন না, কখনোই এমন ফোন নাম্বার ব্যবহার করবেন না যেটাতে আপনি ডিরেক্টলি রেসপন্স করতে পারবেন না, কখনোই এমন ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন না যে ইমেল অ্যাড্রেস আপনি এক মাসেও একবার খুলে দেখেন না। ওকে, 3 নাম্বার যে মিস্টেক, যেই মিস্টেকের কারণে আপনার সিভি শর্টলিস্টেড হয় না, সেটা হচ্ছে আপনার সিভির যে অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ কোন ইনফরমেশনের পরে কোন ইনফরমেশন নিয়ে আসবেন। এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। আপনি যদি আপনার পার্সোনাল ইনফরমেশনকে আগে নিয়ে আসেন, আপনার এডুকেশনকে আগে নিয়ে আসেন এবং আপনার যে টুকিটাকি জব এক্সপিরিয়েন্স আছে আপনি যদি সেগুলোকে পরে দেখান, সেক্ষেত্রে কিন্তু কখনোই একজন ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম মেম্বার আপনার সিভিটি গো থ্রু করতে ইন্টারেস্টেড হবে না। কোনো রিক্রুটার আপনার সিভিটি গো থ্রু করতে ইন্টারেস্টেড হবে না, বিলিভ মি। কেন জানেন? আপনি যখন এডুকেশন এবং পার্সোনাল ইনফরমেশন এগুলোকে সামনে নিয়ে আসবেন, একজন চাকরিদাতার কিন্তু এই প্রয়োজন পড়ে নাই সবার আগে আপনার পার্সোনাল ইনফরমেশনটা ঘেঁটে দেখার। একজন চাকরিদাতা সব সময়ের জন্যই চায় যে তার যে রোল প্রোফাইলটিকে অ্যাকমপ্লিশ করার জন্য যে লোকটিকে হায়ার করা হবে, আপনার ভিতরে সেই স্কিল সেট, এক্সপিরিয়েন্সেস এবং অ্যাবিলিটিস আছে কিনা সেটাকে যাচাই করে দেখার জন্য। আর এটারই ডকুমেন্ট হচ্ছে সিভি। আপনার সিভির মাধ্যমেই মূলত আপনি তুলে ধরছেন যে আপনার এক্সপিরিয়েন্সেস, আপনার স্কিল সেট এবং আপনার অ্যাবিলিটিস কতটুকু আছে ওই স্পেসিফিক রোল প্রোফাইলটাকে পারফর্ম করার জন্য। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি যেটি করবেন, আপনি যদি একদম ফ্রেশার্স হয়ে থাকেন তাহলে আপনার ক্যারিয়ার অবজেক্টিভকে সামনে নিয়ে আসবেন, তারপরে নিয়ে আসবেন আপনার স্কিল ডেসক্রিপশন, তারপরে নিয়ে আসবেন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে নিয়ে আসবেন আপনার এডুকেশন, তারপরে নিয়ে আসবেন আপনার পার্সোনাল ইনফরমেশন। এভাবে যদি আপনি অ্যালাইনমেন্ট মেনটেন করেন তাহলে আপনার সিভিটি দেখতেও খুব লুক্রেটিভ লাগে এবং আপনার সিভিটি দেখতে অনেকটা প্রফেশনাল লাগে। যে কোনো রিক্রুটার আপনার সিভিটা কিন্তু গো থ্রু করবে। আর আপনি যদি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে শুরুতেই আপনি নিয়ে আসবেন আপনার ক্যারিয়ার সামারি, তারপরে আপনি আপনার স্কিল সেটের বর্ণনা দিবেন, তারপরে আপনি অ্যাকমপ্লিশমেন্ট অ্যাড করবেন, তারপরে এক্সপিরিয়েন্সেস অ্যাড করবেন, এরপরে আপনি আপনার এডুকেশন, পার্সোনাল ইনফরমেশন এভাবে অ্যাড করতে থাকবেন। এইভাবে যদি অ্যালাইনমেন্ট ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনার সিভিটি প্রফেশনাল একটা লুক পাবে এবং আপনি জব ইন্টারভিউ গোয়াল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, 4 নাম্বার যে মিস্টেকটির কারণে আপনার সিভি রিজেক্টেড হয় সেটি হচ্ছে আপনার রং রেফারেন্স। দেখুন, আপনি যখন কাউকে রেফারেন্স হিসেবে আপনার সিভিতে দিচ্ছেন তখন তার আগে কথা বলে নিন। আপনি যদি তার সাথে কথা না বলে তাকে রেফারেন্স হিসেবে ইউজ করেন, তিনি যদি এটা না জানে যে সে আপনার সিভির রেফারেন্স, সেক্ষেত্রে কোনো রিক্রুটার আপনার রেফারেন্সকে ফোন দিলে আপনার রেফারেন্স কিন্তু আপনার সম্পর্কে কিছু বলতে পারবে না। এখন ম্যাক্সিমাম অর্গানাইজেশন তাদের এমপ্লয়ি রিক্রুটমেন্ট ভেরিফিকেশন করার জন্য থার্ড পার্টি হায়ার করে থাকে। আর এই থার্ড পার্টির লোকজন প্রত্যেকটা ইনফরমেশন, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন চেক করে, তারা খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে সেখানে আদৌ কোনো ধরনের রং ইনফরমেশন আপনি শেয়ার করেছেন কিনা। সো তারা কিন্তু অবশ্যই আপনার রেফারেন্সকে ফোন দেবে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আপনার রেফারেন্স দিয়েছেন কাউকে, তাকে তো কখনোই ফোন করে না ইন্টারভিউয়াররা। নো, আপনার রেফারেন্সকে কিন্তু তারা কোনো না কোনোভাবে নক করে, অথবা আপনার রেফারেন্সকে তারা নক না করলেও আপনার বিষয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্সেস থেকে। এই কাজগুলি কিন্তু এখন থার্ড পার্টি করে। সো যাকে আপনার সিভিতে রেফারেন্স হিসেবে দিচ্ছেন তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন এবং তাকে বোঝান, তাকে জানান যে আপনি তাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে জব অ্যাপ্লিকেশন করছেন। আপনার সম্পর্কে যদি কোনো রিক্রুটার আপনার রেফারেন্সকে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনার রেফারেন্স যেন চমৎকার করে বলতে পারে, আপনার সম্পর্কে যেন পজিটিভ কথাবার্তা বলতে পারে। এই জিনিসটি যদি আপনারা ঠিক না করেন তাহলে কখনোই কিন্তু আপনি জব ইন্টারভিউ কল পাবেন না, আর আপনার সিভি কখনোই শর্টলিস্টেড হবে না। আপনি মাথায় রাখবেন, রেফারেন্স can play an important role in every shortlisting process. Okay, last
বাট নট দ্য লিস্ট। নাম্বার 5, মিস্টেক নাম্বার 5, যেই মিস্টেকের কারণে মূলত আপনার সিভি রিজেক্টেড হয়, সেটি হচ্ছে জব ডেসক্রিপশন গো থ্রু না করে আপনার সিভিকে রিভিউ করা। কোনো একটা অর্গানাইজেশন মার্কেটিংয়ে লোক নিচ্ছে, আপনি যেই সিভি দিয়ে অ্যাপ্লাই করলেন। কোনো একটা অর্গানাইজেশন সাপ্লাই চেইনের লোক নিচ্ছে, আপনি সেখানেও একই সিভি দিয়ে অ্যাপ্লাই করলেন। আবার কোনো একটি অর্গানাইজেশন এইচআরে লোক নিচ্ছে, আপনি সেখানেও ওই একটা সিভি দিয়েই অ্যাপ্লাই করলেন। আপনি আমাকে একটা জিনিস বলুন তো, মার্কেটিংয়ের জব ফাংশন, এইচআরের জব ফাংশন এবং সাপ্লাই চেইনের জব ফাংশন কি সেম? কখনোই সেম না। এগুলো প্রত্যেকটা পজিশনের জন্য আলাদা আলাদা রোল প্রোফাইল আছে, প্রত্যেকটা রোলকে ডিফাইন করা আছে, কি কি কাজ করতে হবে সেটা ডিফাইন করা আছে। এখন আপনি যদি জব সার্কুলারটিকে ভালোভাবে গো থ্রু না করে আপনার সিভিটি রিভিউ করেন, তাহলে কি আপনার মনে হয় যে আপনার জব হয়ে যাবে? আপনি যদি মনে করে থাকেন যে প্রাইভেট অর্গানাইজেশনে অ্যাপ্লাই করলে এমনি এমনি জব হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বাস করছেন। প্রাইভেট সেক্টরে জবের ক্ষেত্রে আপনার অবশ্যই জব সার্কুলার অনুযায়ী সিভি গো থ্রু করে জব সার্কুলার অনুযায়ী আপনাকে সিভিটা রিভিউ করতে হবে, জব সার্কুলার অনুযায়ী আপনাকে সিভিটা ডিজাইন করতে হবে, আর এরপরেই মূলত আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি এই 5টা মিস্টেক না শুধরাতে পারেন, তাহলে কখনোই আপনি জব ইন্টারভিউ কল পাবেন না। এটা আমি আপনাকে লিখে দিলাম, কখনোই আপনার সিভি শর্টলিস্টেড হবে না। সো এই 5টি প্রবলেমকে আমি যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিলাম, এভাবে আপনারা সংশোধন করে ফেলুন, আর তারপরেই মূলত আপনারা জব অ্যাপ্লিকেশনগুলো করুন। ওকে, এই ছিল মোটামুটি আজকের আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।